প্রিয় ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আবারও ফিরে আসলাম এডমিশন ম্যাথ ক্লাস নিয়ে। আজ ত্রিকোণমিতি শুরু হচ্ছে, ত্রিকোণমিতির ক্লাস নাম্বার 1। তো ত্রিকোণমিতি কিছু সূত্র এখন আমি হোয়াইট বোর্ডে লিখবো, যে প্রত্যেকটা সূত্র তোমাদের জানা, তাও একটু স্মরণ করে নিচ্ছি, তারপর আমি অঙ্ক শুরু করবো। সাইনে সাইন বি, সাইনের যুগের সূত্র, টু সাইন এ প্লাস বি বাই টু সাইন এ মাইনাস বি বাই টু। সাইনের বিয়োগের সূত্র, টু কস এ প্লাস বি বাই টু সাইন এ মাইনাস বি বাই টু। যখন যোগ তখন সাইন আগে কস পরে, যখন বিয়োগ তখন কস পরে কি সাইন। কস সি প্লাস কস ডি, টু কস সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। cos c minus cos d, 2 sin c plus d by 2 sin d minus c by 2। সাইন কজ এর যোগ বিয়োগে চারটা সূত্র অনেক ব্যবহৃত হবে। গুণের সূত্র, 2 sin a sin b, 2 sin a cos b আগে লিখি, sin a plus b plus sin a minus b, 2 cos a sin b sin a plus b minus sin a minus b, 2 cos a cos b cos a minus b plus cos a plus b, 2 sin b cos a minus b minus cos a plus b। যখন 2 cos a cos b তখন প্লাস, যখন 2 sin a sin b তখন কি মাইনাস। তারপর sin 2a, sin 2 এর সূত্র কি, 2 sin a cos a। sin 3a, 3 sin a minus 4 sin cube a। cos 3 এর সূত্র কি, 4 cos cube a minus 3 sin। এই সূত্রগুলো কিন্তু এমসিকিউতে আসে, এই সূত্রগুলো কিন্তু এমসিকিউতে আসে। 2 sin square a 1 minus cos 2a, 2 cos square a 1 plus cos 2a, sin a plus b sin a cos b plus cos a sin b। প্লাস থাকলে প্লাস, যদি মাইনাস থাকতো তাহলে মাইনাস। প্লাস থাকলে প্লাস আর মাইনাস থাকলে কি হবে, মাইনাস। cos a plus b cos a cos b minus
সাইন এ সাইন বি, কজের ক্ষেত্রে প্লাস থাকলে মাইনাস আর মাইনাস থাকলে প্লাস। কস স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারে কত 1, কস স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ার হলো কস 2। তো এই সূত্রগুলা যদি এমসিকিউতে আসে তাহলে সূত্রগুলাও তোমার শর্ট টেকনিকে করা যায়। যদি এমসিকিউতে আসে তবে সূত্রগুলো মুখস্থ রাখা প্রয়োজন। আর সূত্রগুলো জানা কেন প্রয়োজন? কারণ রিটেন পার্টের মধ্যে এই সূত্রগুলো কাজে লাগতে পারে। এখন খাতায় লেখো সাইন সূত্র। খাতায় লেখো সাইন সূত্র। এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি ইকুয়াল টু আর। এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি ইকুয়াল টু আর। এই স্মল লেটারগুলো এ বি সি এগুলো বাহুর মান, আর ক্যাপিটাল লেটার এ বি সি এগুলো কোণের মান, আর আর হলো ব্যাসার্ধ। এখন আমি একটা এক্সাম্পল দিব, সবাই খাতায় তুলবা। যে এক্সাম্পলগুলো আমি লিখবো এই এক্সাম্পলগুলো সহ কিন্তু খাতায় তুলবা। বললাম যে এবিসি ত্রিভুজে কোণ এ 60 ডিগ্রি, কোণ বি 75 ডিগ্রি এবং সি বাহুর দৈর্ঘ্য 4 হলে এ বাহুর দৈর্ঘ্য কত? এটা এমসিকিউতে আসে, লিখিত পরীক্ষাও আসতে পারে। বাচ্চারা তুমি তো জানো যে ত্রিভুজের 3 কোণের সমষ্টিগত 180। এ কোণ দেয়া আছে 60, বি কোণ দেয়া আছে 75, এখন তুমি এই সি কোণের মানটা বের করবা, আসছে 45। এখন দেখো প্রশ্নের মধ্যে সি বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, এ বাহুর দৈর্ঘ্য দিয়েছে, তাহলে সি এর সাথে এ এর সম্পর্ক। তাহলে দেখো তো এখানে এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি ইকুয়াল টু প্রত্যেকটাই সমান। তাহলে সি বাহু এবং এ বাহু, তাহলে তুমি কি লিখবা? এ বাই সাইন এ, সি বাই সাইন সি। এ বাই সাইন এ ইকুয়াল কত? সি বাই কত? সাইন সি। এই যে এ কোণের মান কত? 60 ডিগ্রি। সি বাহুর মান কত? 4। সি কোণের মান কত? 45। তাহলে তোমার 4 সাইন 60 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রির মান হলো √3/2। সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2। 2 √3 by 1/√2 √6। তাহলে এই অঙ্কটা তোমার লিখিত পরীক্ষাও আসতে পারে, আবার এমসিকিউ পরীক্ষাও আসতে পারে। এমসিকিউ আসলে কিন্তু এটা এইভাবেই করতে হবে, কারণ সকল অঙ্কের কিন্তু শর্ট টেকনিক হয় না। তাহলে তুমি এই অঙ্কটা আশা করি বুঝে ফেলছো।
আরেকটা এক্সাম্পলে যাই আমরা। বললাম এবিসি ত্রিভুজে (75 ডিগ্রি, 45 ডিগ্রি হয়, তবে সি অনুপাত বি কত? সি অনুপাত বি কত? তো সলভ তুমি যদি বুঝতে চাও, তুমি জানো যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180। এ কোণ দেয়া আছে, বি কোণ দেয়া আছে, আমি সি কোণ বের করব, কত আসছে? 60। এখন দেখো প্রশ্নের মধ্যে কার অনুপাত চাইছে? সি বাহু এবং বি বাহুর অনুপাত চাইছে, সি এবং বি। যেহেতু এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি ইকুয়াল টু আর প্রত্যেকটাই সমান, তুমি কি লিখতে পারো? সি বাই সাইন সি, বি বাই সাইন বি। বাহুগুলা এক পাশে নিয়ে আসলা, আর কোণগুলাকে এক পাশে নিয়ে গেলা, সাইন গুলাকে এক পাশে নিয়ে গেলা। এখন তুমি দেখো সি কোণ কত? 60। বি কোণ কত? 45। সাইন 60 ডিগ্রি মান কত? √3/2। সাইন 45 ডিগ্রি মান কত? 1/√2। তাহলে সি অনুপাত বি, সি অনুপাত বি কত হয়ে গেছে? √3 অনুপাত √2। এই অঙ্কটা কিন্তু এমসিকিউতেও আসতে পারে, আবার লিখিত পরীক্ষাতেও আসতে পারে। খাতার মধ্যে একটা ত্রিভুজ আঁকো, এ বি সি। এখন এটা যদি তোমার এ কোণ হয়, এটা কি হবে? এ বাহু। এটা বি কোণ হলে এটা কি হবে? বি বাহু। এটা সি কোণ হলে এটা কি হবে? সি বাহু, তাই তো? এখন আমি বললাম এই ত্রিভুজটির ক্ষেত্রফল কত? ত্রিভুজটির ক্ষেত্রফল কত? হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল, হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল ইন্টু তাদের মধ্যবর্তী কোণের সাইন অনুপাত। মধ্যবর্তী কোণের সাইন অনুপাত। তুমি একটু বুঝতে চেষ্টা করো, এই ত্রিভুজটার ক্ষেত্রফল হাফ। তুমি যদি এই এ বাহু আর এই বি বাহু নেও, তাহলে বাহুদ্বয়ের গুণফল, তাদের মধ্যবর্তী কোণ তুমি খেয়াল করে দাও তো, এই যে এ বাহু আর বি বাহু, এর মধ্যবর্তী কোণ কত? সি, সাইন সি। আবার তুমি যদি বি বাহু আর সি বাহু নিতা, এই বি বাহু আর সি বাহু বাহুদ্বয়ের গুণফল, তাদের মধ্যবর্তী কোণ, এদের মধ্যবর্তী কোণ কত? এ, সাইন এ। হাফ বাহুদ্বয়ের গুণফল, বাহুদ্বয়ের গুণফল, তাদের মধ্যবর্তী কোণের সাইন অনুপাত। হাফ
বাহুদ্বয়ের গুণফল তাদের মধ্যবর্তী কোণের সাইন অনুপাত। তাহলে আমি যদি একটা এক্সাম্পল দেই, একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 3 ও 6 এবং তাদের মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? একদম সহজ একটা বললাম। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল কি হচ্ছে? হাফ বাহুদ্বয়ের গুণফল ইন্টু তাদের মধ্যবর্তী কোণের সাইন অনুপাত। তাহলে কত হচ্ছে এখানে? হাফ 3, কত হচ্ছে 9, আর সাইন 30 ডিগ্রি মানে কত? হাফ 9/2, এত বর্গ একক। একটি ত্রিভুজের যেটা বাহু দেয়া আছে তাদের মধ্যবর্তী কোণ দেয়া আছে, ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ বাহুদ্বয়ের গুণফল তাদের মধ্যবর্তী কোণের সাইন অনুপাত। এখন যদি আরো একটা এক্সাম্পল দিই, এইরকম বললাম একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে অন্তর্লিখিত একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল কত? একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল কত? প্রশ্নের প্রথমেই দেয়া আছে একক ব্যাসার্ধ, তার মানে আর এর মান কত? 1। সমবাহু ত্রিভুজ, তার মানে এর কোণ কত ডিগ্রি হবে? 60। সমবাহু ত্রিভুজ প্রত্যেকটা বাহু কি সমান? বাহুর দৈর্ঘ্য চাইছে আবার ক্ষেত্রফল চাইছে। এখন তুমি দেখো তো এই সাইন সূত্র কি জানো? a বাই সাইন a, b বাই সাইন b, c বাই সাইন 2r। যেহেতু এখানে ব্যাসার্ধ দেয়া আছে, তুমি ইচ্ছা করে লিখতে পারো, যদি প্রত্যেকটা যদি সমান, তুমি কি লিখতে পারো? a বাই সাইন a সমান কত? 2r। তাহলে তোমার a সমান কি হচ্ছে? 2r সাইন a। আর এর মান কত? 1, আর a কোণের মান কত? 60। সাইন 60 ডিগ্রির মান কত? √3/2। কত হয়ে গেছে? তার মানে যেহেতু সমবাহু ত্রিভুজ প্রত্যেকটা বাহুই তো সমান হবে, যেহেতু এ বাহু √3, তাহলে বাকি বাহুগুলোর দৈর্ঘ্য কত হবে? √3। তাহলে বাহুর দৈর্ঘ্য হয়ে গেল। এবং ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল তুমি সহজেই বের করতে পারো। হাফ বাহুদ্বয়ের গুণফল, এখানে বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত? √3 ইন্টু তাদের মধ্যবর্তী কোণের সাইন অনুপাত। হাফ বাহুদ্বয়ের গুণফল ইন্টু তাদের মধ্যবর্তী কোণের সাইন অনুপাত। তাহলে এখানে কত হয়? 3/2। সাইন 30 ডিগ্রি মান কত? √3/2। হাফ বাহুদ্বয়ের গুণফল তাদের মধ্যবর্তী কোণের সাইন অনুপাত। তাহলে আশা করি তুমি ত্রিভুজের ক্ষেত্রফলটাও বুঝে ফেলছো। এখন বাচ্চারা সবাই আরো একটা ত্রিভুজ আঁকো। এ
বি সি এখানে এ বাহু, এই যে তোমার এ বাহু, এ বাহু এইটা একটা প্রান্ত, এটা আরেকটা প্রান্ত, তাই তো? মন যদি খেয়াল করো, এ এ সমান কি হবে, এ বাহু এইটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত, যখন এ বাহু এটা এই ঢাকা রাখবা, তো এ বাহু এই প্রান্তে বাহু কি লেখা বি আর কোণ কি লেখা সি, এই প্রান্তে বাহু কি লেখা সি আর কোণ কি লেখা বি। তো এখানে এই প্রান্তে বাহু বি কোণ সি, এই প্রান্তে বাহু সি কোণ কি বি। কারণ আমি যদি লিখি বিবাহু, বাচ্চারা খেয়াল করো, এই যে বিবাহু, এই বিবাহুর এটা একটা প্রান্ত, এটা আরেকটা প্রান্ত, যখন বিবাহু তখন এই বিটা মুছে ফেলবা, বিবাহুর এই প্রান্তে, এই প্রান্তে বাহু কি লেখা এ আর কোণ কি লেখা সি, এই প্রান্তে বাহু কি লেখা সি আর কোণ কি লেখা এ। যদি বলি আমি সি বাহু, সি বাহুর, এটা সি বাহু, সি বাহু এইটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত, যখন সি বাহু তখন সি বাদ দিয়ে দিবা, সি বাহু সি লিখে ফেলছো, এই প্রান্তে সি বাহুর এই প্রান্তে বাহু এ আর কোণ কি লেখা বি, এই প্রান্তে বাহু হলো বি আর কোণ কত এ। এই সূত্রগুলা কিন্তু পরীক্ষায় এমসিকিউতে আসে, নিজের কোনটা সঠিক সূত্র দিয়ে এমসিকিউতে আসে। তুমি অবশ্যই একটা জিনিস খেয়াল করে দেখবা, যখন এ বাহু এখানে কোথাও এ নাই, যখন বি বাহু এখানে কোথাও বি নাই, যখন সি বাহু এখানে কোথাও সি নাই, এগুলো কিন্তু পরীক্ষায় এমসিকিউতেও আসতে পারে, আসেও কিন্তু, নিজের কোনটা সঠিক সূত্র দিয়ে পরীক্ষায় আসেও। আমি যদি একটা এক্সাম্পল দেই অঙ্ক হিসেবে কিভাবে আসতে পারে, যদি আমি একটা এক্সাম্পল দেই, বললাম বি প্লাস সি cos A, C plus A cos B, A plus B cos C, what? এখন তুমি যদি গুণ করে দাও B cos A C cos A C cos B A cos B A cos C B cos C, সবগুলো গুণ করে দিলা। এখন তুমি এই B cos C লিখলা, তারপর তোমার এই C cos B লিখলা, তারপর তুমি A cos C লিখলা, C cos A লিখলা, তারপর তুমি A cos B লিখলা প্লাস B cos A লিখলা। মানে তুমি, আমি কি করছি, যেগুলোর মধ্যে এ নাই, যেমন এটার মধ্যে এ নাই লিখলাম, এটার মধ্যে তোমার এ নাই লিখলাম, যেগুলোর মধ্যে এ নাই এগুলো একসাথে লিখলাম, যেগুলোর মধ্যে বি নাই, দেখো এটার মধ্যে বি নাই লিখলাম, আবার এটার মধ্যেও বি নাই লিখলাম, এটার মধ্যে তোমার সি নাই লিখলাম, এটার মধ্যে সি, মানে কি আলাদা আলাদা করে লিখলাম, অথবা মনে করো আমি এখান থেকে দেখে দেখে লিখলাম, যেটাই মনে করো তুমি, মানে এইগুলো সাজাই লিখলাম। এইটা সমান দেখো ওই যে এ, এটা সমান বি, এটা সমান সি, এটি আমার আনসার, এ প্লাস বি প্লাস কত সি। তো বাচ্চারা খেয়াল করে দাও তো, আমি এইখান থেকে বেছে বেছে আলাদা করে লিখলাম, যেগুলো আমাদের এটার মধ্যে এ নাই, এ নাই, এ নাই গুলো আলাদা, বি নাই গুলো আলাদা, সি নাই গুলো আলাদা, এটা সমান কত এ, এটা সমান বি, এটা সমান কত সি। তার মানে পরীক্ষায় এভাবে অঙ্কও আসতে পারে, পরীক্ষায় নিচের কোনটা সঠিক সূত্র দিয়েও আসতে পারে, এমসিকিউ।
লেখো অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা এস সমান এ প্লাস বি প্লাস সি বাই টু। অর্ধ পরিসীমা এস সমান এ প্লাস বি প্লাস সি বাই কত? এখন যদি একটা অঙ্ক থাকে এরকম, তিনটা বাহুর মান দেয়া আছে, বাহুর মান দিয়ে বললো ত্রিভুজের ক্ষেত্রফল কত, তিনটা বাহুর মান দিয়ে বললো ত্রিভুজের ক্ষেত্রফল কত, তো তুমি অর্ধ পরিসীমাতেও ক্ষেত্রফল বের করতে পারো। অর্ধ পরিসীমাতে ক্ষেত্রফল বের করার সূত্র হলো এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। অর্ধ পরিসীমাতে ক্ষেত্রফল বের করার সূত্র এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তো এক্সাম্পল দিই, একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3, 4 ও 5 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3, 4 ও 5 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এই অঙ্কটা এমসিকিউ তো আসতে পারে, লিখিত পরীক্ষাও আসতে পারে। তুমি প্রথম অর্ধ পরিসীমা বের করে ফেলো। অর্ধ পরিসীমা এ প্লাস বি প্লাস সি বাই টু। এ প্লাস বি প্লাস সি বাই কত? 2। কত আসছে? 6। সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। কত আসে এখানে? 2, 36, 6 বর্গ একক। তাহলে একটা ত্রিভুজের তিনটা বাহুর মান যদি থাকে, তুমি ক্ষেত্রফল ভেবে অর্ধ পরিসীমাটাও বের করতে পারো। যদি আমি আরো একটা এক্সাম্পল দিই, বললাম সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি হোয়াট। বাচ্চা তুমি খেয়াল করে দেখো তো, এখানে এ বাই সাইন এ সমান কত? 2r। তাহলে সাইন এ সমান কি দাঁড়ায়? সাইন এ সমান কি দাঁড়ায়? এ বাই 2r। সাইন এ সমান কি দাঁড়ায়? এ বাই 2r। তাহলে এই যে তোমার সাইন এ সমান কত? এ বাই 2r। সাইন বি সমান কত? বি বাই 2r। সাইন সি সমান কত? সি বাই 2r। এই যে তোমার সাইন এ বাই 2r, সাইন বি বি বাই 2r, সাইন সি সি বাই 2r। 2r সমান কত? এ প্লাস বি প্লাস সি। এখন খেয়াল করে দাও তো, তুমি তো জানো যে অর্ধ পরিসীমা এস সমান কত? এ প্লাস বি প্লাস সি বাই কত? 2। তাহলে 2s সমান কি দাঁড়ায়? এ প্লাস বি প্লাস সি। এই যে তোমার এ প্লাস বি প্লাস সি, এই জায়গায় তুমি কি লিখতে পারো? 2s, এস বাই কত? আর। আশা করি তুমি এটাও বুঝতে পারছো। খাতায় লেখো কোসাইন সূত্র। খাতায় লেখো কোসাইন সূত্র।
কজ এ, যখন এ কোণ তখন এ বাহুটা মাইনাস অবস্থানে বসবে। ত্রিভুজের বাহু করা তিনটা, এ বি সি। এ বাহুটা যদি মাইনাস অবস্থানে বসে, বাকি কি আছে? কোন বাহু? বি বাহু আর সি বাহু, এই বি সি। যদি তুমি কজ বি লেখতা, কজ বি, এখানে যেহেতু বি কোণ, তাহলে বি বাহুটা বসবে মাইনাস অবস্থানে। বি বাহুটা কি বসবে? মাইনাস অবস্থানে। বি বাহু যদি মাইনাস অবস্থানে বসে, বাকি কি আছে? কোন বাহু? এ বাহু আর সি বাহু, 2ac cos। বাচ্চারা যদি সি কোণ হয়, তাহলে এই সি বাহুটা বসবে মাইনাস অবস্থানে। যদি সি কোণ হয়, সি বাহুটা বসবে মাইনাস অবস্থানে। বাকি আছে কোন বাহু? এ বাহু আর বি বাহু। তাহলে এ কোণ হলে এ বাহু মাইনাস অবস্থানে, বি কোণ হলে বি বাহু, সি কোণ হলে সি বাহু মাইনাস অবস্থানে বসবে, তাই তো? আচ্ছা, এখন তুমি একটা জিনিস অবশ্যই খেয়াল করছো, যে কোনো একটা বাহু মাইনাস অবস্থানে থাকে। এ কোণ হলে এ বাহু, বি কোণ হলে বি বাহু, সি কোণ হলে কি? সি বাহু। নোট লেখো, বৃহত্তম কোণ বা স্থূলকোণ হলে বৃহত্তম বাহুটি, বৃহত্তম কোণ বা স্থূলকোণ হলে বৃহত্তম বাহুটি ঋণাত্মক অবস্থানে বসবে। বৃহত্তম কোণ বা স্থূলকোণ হলে বৃহত্তম বাহুটি ঋণাত্মক অবস্থানে বসবে। তো এক্সাম্পল দিলে হয়তো বা এই নোটটা ক্লিয়ার হবে। একটি স্থূলকোণী ত্রিভুজের তিনটি বাহু, তিনটি বাহুর দৈর্ঘ্য, একটি স্থূলকোণী ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3, 5 ও 7 হলে স্থূলকোণটি নির্ণয় করো। স্থূলকোণটি নির্ণয় করো। একটি স্থূলকোণী ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3, 5 ও 7 হলে স্থূলকোণটি নির্ণয় করো। খেয়াল করো, যদি তোমাকে স্থূলকোণ নির্ণয় করতে বলছে, স্থূলকোণ নির্ণয় করতে বললে বৃহত্তম কোণ বা স্থূলকোণ নির্ণয় করতে বললে বৃহত্তম বাহুটি, তিনটা বাহুর মধ্যে যে বাহুটা বড়, এই বৃহত্তম বাহুটি কি বসবে? ঋণাত্মক অবস্থানে। তাহলে বৃহত্তম বাহু কোণটা 7, এই 7 বসবে ঋণাত্মক অবস্থানে। বৃহত্তম কোণ বা স্থূলকোণ বললে বৃহত্তম বাহুটি এই বৃহত্তম বাহুটি ঋণাত্মক অবস্থানে বসবে। 7 বসছে ঋণাত্মক অবস্থানে। বাকি কি আছে? 3, আর একটা বাহু কি বাকি আছে? 5। তুমি যোগ বিয়োগ করতে পারবা, আসবে -1/2 cos 120 ডিগ্রি মান -1/2। তাহলে সি কত হয়ে গেল? 120। আরেকটা এক্সাম্পল দিই। একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য m, n ও √m² প্লাস mn প্লাস n² হলে বৃহত্তম কোণটি কত? একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য m, n
রুট ওভার এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এম স্কোয়ার হলে বৃহত্তম কোণটি কত? বাচ্চারা, বৃহত্তম কোণ যদি বলে তাহলে বৃহত্তম বাহুটা বসবে ঋণাত্মক অবস্থানে। এখানে বৃহত্তম বাহু কোনটা? এটা কি বসবে ঋণাত্মক অবস্থানে? রুট ওভার এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার। বৃহত্তম কোণ বললে বৃহত্তম বাহুটা কি বসবে ঋণাত্মক অবস্থানে। তাহলে বৃহত্তম বাহুটা ঋণাত্মক অবস্থানে। বাকি আছে কোন বাহু? এম বাহু। বাকি আছে কোন বাহু? এন টু এম। এম স্কোয়ার এন স্কোয়ার টু এম এন মাইনাস হাফ কজ 120 ডিগ্রি মাইনাস হাফ। তাহলে বৃহত্তম কোণটা কত হয়ে গেছে? 120। বৃহত্তম কোণ বা স্থূলকোণ বললে তিনটা বাহুর মধ্যে যে বাহুটা বড়, এই বড় বাহুটা কি বসবে ঋণাত্মক অবস্থানে। আশা করি তুমি এই এক্সাম্পলটাও বুঝতে পারছো। যদি আমি আরো একটা এক্সাম্পল দিই, যদি এবিসি ত্রিভুজে হয় তবে কোণ বি হোয়াট? কোণ বি হোয়াট? বাচ্চারা, কোণ বি বের করতে বলছে। তাহলে বি বাহুটা মাইনাস অবস্থানে। তাহলে এটা বি কত? 7, এ কত? 3, সি কত? 5। যোগ বিয়োগ করবা। কজ 120 ডিগ্রি মাইনাস হাফ 120। যে কোণটা বলবে যে কোণটা বলবে ওই বাহুটা ঋণাত্মক অবস্থানে বসবে। আশা করি তুমি এটাও বুঝে ফেলছো। যদি আমি আরো একটা এক্সাম্পল দেই, এবিসি ত্রিভুজের এ প্লাস বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল 3ABC হলে কোণ এ হোয়াট? এ প্লাস বি প্লাস সি মাইনাস এ সমান 3ABC। তাহলে তুমি যদি গুণ করে দাও এবি সি এ মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বিসি মাইনাস এবি বিসি প্লাস সি স্কোয়ার মাইনাস সি এ 3ABC। তাহলে তোমার এবি কাটা, সি এ কাটা, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার
মাইনাস এ স্কোয়ার 2bc 3bc b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস এ স্কোয়ার bc b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস bc b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস 2 দিয়ে ভাগ, কারণ কোসাইন সূত্রের ক্ষেত্রে নিচে কি থাকে 2 থাকে। এখন তুমি দেখো তো এখানে এ বাহুটা মাইনাস অবস্থানে, যেহেতু এ বাহুটা মাইনাস অবস্থানে তাহলে কি হবে কজ এ, কজ কত ডিগ্রির মান হাফ 60 কোণ এ কত 60। আশা করি তুমি এটাও বুঝতে পারছো। এই অঙ্কগুলো কিন্তু তুমি যে দেখতেছো এগুলো কিন্তু এমসিকিউতেও আসে, এমসিকিউতে আসলে কিন্তু এভাবেই করতে হয়। যদি আমি আরো একটা এক্সাম্পল দেই, যদি a ইকুয়াল 2b, a ইকুয়াল 3b হয়, তবে ত্রিভুজের কোণগুলি নির্ণয় করো। তবে ত্রিভুজের কোণগুলি নির্ণয় করো। যদি a ইকুয়াল 2b, a ইকুয়াল 3b হয়, তবে ত্রিভুজের কোণগুলি নির্ণয় করো। বাচ্চারা শোনো, যদি 3টা বাহু থাকে তাহলে কোসাইন সূত্র ইউজ করা যাবে। যদি তোমার 3টা বাহু থাকে তাহলে কোসাইন সূত্র ইউজ করা যাবে, কিন্তু যদি 2টা বাহু থাকে তাহলে কিন্তু কোসাইন সূত্র ইউজ করা যাবে না। যদি 2টা বাহু বা একটা বাহু থাকে তাহলে কিন্তু সাইন সূত্র দিয়ে করতে হয়। আর এ বি সি 3টা বাহু থাকলে কোসাইন সূত্র দিয়ে করা যায়। যেহেতু এখন 2টা বাহু তাহলে সাইন সূত্র দিয়ে করতে হবে। এ বাহু এ বাই সাইন এ, বি বাহু বি বাই সাইন বি। কারণ তুমি সাইন সূত্র কি জানো, সাইন সূত্র জানো এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি ইকুয়াল টু আর, প্রত্যেকটাই সমান, তাই না? যেহেতু এখানে এ বাহু আর বি বাহু 2টা বাহু, এই কারণে আমি এ বাহু এবং বি বাহু সূত্রটা লিখছি। এ বাহু আর বি বাহু সূত্রটা কি, এ বাই সাইন এ ইকুয়াল বি বাই কত সাইন বি। এখন এই যে এ বাহু সমান 2b, এই যে এ কোণ সমান কত 3b। এই যে এ বাহু সমান কত 2b, আর এই যে এ কোণ সমান কত 3b। এ বাহুর জায়গায় এ বাহুর মান, এ কোণের জায়গায় এ কোণের মান, বি এবং বি কাটা। তাহলে তোমার কি হচ্ছে এখানে, সাইন 3a সমান কত 2 সাইন, সাইন 3 এর সূত্র কি, এই যে এ কোণ সমান 3b, এই এ কোণের জায়গায় আমি কি লিখছি 3b, এ কোণের জায়গায় 3b পরে আর গুণন। সাইন 3 এর সূত্র কি, 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউবে। তাহলে কত হয়ে গেল, -4 সাইন কিউব বি মাইনাস সাইন বি, সাইন সাইন কাটা, 4 সাইন স্কোয়ার বি সমান কত 1, সাইন স্কোয়ার বি সমান কত 1/4, সাইন বি সমান কত হাফ, সাইন কত ডিগ্রি মান হাফ 30। তাহলে তোমার বি কোণ কত হয়ে গেছে 30। পরীক্ষায় এতটুকু আসতে পারে এমসিকিউতে, আর যদি লিখিত পরীক্ষা আসে তাহলে এইভাবে আসতে পারে। আবার যেহেতু এখানে এ সমান কত 3b, বি সমান কত 30, কত হয়ে গেছে 90, এবং ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত 180। তুমি এ কোণ কত পাইছো 90, বি কোণ কত পাইছো 30,
তাহলে সি কোণ কত হয়ে গেল 60, তার মানে এ বি ও সি যথাক্রমে 90, 30 ও 60। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। যদি আরো একটা এক্সাম্পল দেই, বললাম যদি এবিসি ত্রিভুজে cos A sin B cos C হয়, তবে কোণ C হোয়াট? কোণ C হোয়াট? cos A sin B মাইনাস cos C, cos গুলোকে এক পাশে নিয়ে আসো। বাচ্চারা তোমরা একটা কথা অবশ্যই মনে রাখবা, যদি কোণ সি বের করতে বলে, তাহলে তুমি এই সিটাকে আগে লিখবা, এটাকে পরে লিখবা। আর যদি কোণ এ বের করতে বলতো, তাহলে তুমি cos এটাকে আগে লিখবা আর সিটাকে পরে লিখবা। কথা যেন মনে থাকে, যদি সি কোণ বের করতে বললে সিটাকে আগে রাখবা, এটাকে পরে রাখবা। আর এ কোণ বের করতে বলে তাহলে এটাকে আগে রাখবা, সিটাকে পরে রাখবা। তো cos A প্লাস cos C যে কথা, আর cos C প্লাস cos A তো একই কথা, তাই না? একই কথা। তো আমি কি বলছি, যে কোণটা সি কোণ বের করতে বললে সিটা আগে লাগবা, এ কোণ বের করতে বললে এটাকে আগে লাগবা। তাহলে কথাটা যেন তোমার মনে থাকে। এখন আমি এখানে তোমার cos এর যুগের সূত্র অ্যাপ্লাই করব। যদি আমি cos এর যুগের সূত্র অ্যাপ্লাই করি, 2 cos C প্লাস a বাই 2 cos C মাইনাস a বাই 2। এখানে যে সাইন বি আছে, এই সাইন বিটাকে লিখলাম আমি 2 ইন্টু বি বাই 2। সাইন বিটাকে কি লিখলাম? 2 ইন্টু বি বাই 2। 2 আর 2 কাটলে আগেরটাই থাকে। কারণ তুমি তো জানো যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180, তাই না? তাহলে 2 cos এটি সি প্লাস এ, এই সি প্লাস এ এই জায়গায় তুমি কি লিখতে পারো? পাই মাইনাস বি। সাইন 2 এর সূত্র কি? সাইন 2a এর সূত্র কি? 2 সাইন এ cos এ। সাইন 2a এর সূত্র কি? 2 সাইন এ cos এ। বাচ্চারা দেখো তো, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180। তাহলে এই যে তোমার সি প্লাস এ আছে, এই সি প্লাস এ এর জায়গায় তুমি লিখতে পারো পাই মাইনাস বি। পাই বাই 2 মাইনাস বি বাই 2, যে পাই বাই 2 মাইনাস বি বাই 2 cos c মাইনাস a বাই 2 2 sin b বাই 2 cos b বাই 2। এখন এর কি আছে তোমার? পাই বাই 2। পাই বাই 2 থাকলে ত্রিকোণমিতিক ফাংশন চেঞ্জ হয়ে যায়, যে পাই বাই 2, কিন্তু পাই বাই 2 এই cos কি হয়ে যাবে? sin। পাই বাই 2 থাকলে ত্রিকোণমিতিক ফাংশন চেঞ্জ হয়ে যায়, cos কি হয়ে যায়? sin, sin কি হয়ে যায়? cos। cos c মাইনাস a বাই 2 2 sin b বাই 2 cos b বাই 2 2 sin b বাই 2 কাটা, cos c মাইনাস a বাই 2 cos b বাই 2
কজ এবং কজ কাটা, টু এবং টু কাটা। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো যে এখানে দুইটা কোণের সমষ্টি আরেকটা কোণ, তাই না? তুমি তো জানো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দুইটা কোণের সমষ্টি যদি অপরটা সমান হয়, তাই না? তার মানে এখানে আমরা দেখলাম যেহেতু দুইটা কোণের সমষ্টি অপরটা সমান, ত্রিভুজটি সমকোণী হবে। যেহেতু ত্রিভুজ সমকোণী হবে এবং সি হলো অপর দুইটা কোণের সমান, তাহলে এখানে সি কোণটা কি হচ্ছে 90 ডিগ্রি। সি কোণটা কি হচ্ছে 90 ডিগ্রি, কারণ এটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণ 90 ডিগ্রি হয়। যদি সি কোণটা এই দুইটার সমষ্টির সমান, তো সিটা কত ডিগ্রি হবে 90 ডিগ্রি। এই অঙ্কটা লিখিত পরীক্ষায় আসতে পারে। এমসিকিউ আসলে অঙ্কটা আমরা এইভাবে করব না, এমসিকিউ আসলে অঙ্কটা আমরা কিভাবে করব, খাতা লিখে রাখো। দুটি কজের যোগফল একটি সাইনের সমান হলে ত্রিভুজটি সমকোণী হবে। এটাও কিন্তু এমসিকিউ আসে, মানে পরীক্ষায় এই লাইনটা লেখা থাকে। এই লাইনটা লেখা প্রশ্নে বলে ত্রিভুজটি কি হবে, স্থূলকোণী, সূক্ষ্মকোণী, সমকোণী, এরকম ভাবে লেখা থাকে। তুমি দেখো যদি দুইটা কজের যোগফল, দেখো এখান থেকে কজে সাইন বি মাইনাস কস সি, কজটা যদি এই পাশে আসে তাহলে তো দুইটা কজের, দেখো তো এই দুইটা কজের যোগফল, যে দুইটা কজের যোগফল একটা সাইনের সমান হলে ত্রিভুজটা কি হবে সমকোণী। এটাও কিন্তু পরীক্ষা এমসিকিউ আসে, এটা দিয়ে বলে ত্রিভুজটি কি হবে, ত্রিভুজটি সমকোণী। দুইটা কজের যোগফল একটা সাইনের সমান হলে ত্রিভুজটি সমকোণী হবে। দুইটা কজের যোগফল একটা সাইনের সমান হলে ত্রিভুজটি সমকোণী হবে। এখন এবং কজের সাথে যে কোণটি থাকবে ওই কোণটি 90 ডিগ্রি হবে। কজের সাথে যে কোণটি থাকবে ওই কোণটি 90 ডিগ্রি হবে। মনে করো এই লাইনটা দিয়ে যদি বলে কোণ এ হোয়াট, এ কোণটা কজের সাথে কত ডিগ্রি হবে 90 ডিগ্রি। যদি এইটা দিয়ে বলে কোণ সি হোয়াট, সিটা কজের সাথে সিটা কত ডিগ্রি হবে 90 ডিগ্রি। মোট কথা আমরা এই লাইন থেকে, কথা শোনো, এই লাইন থেকে আমি যদি চাই আমি এ কোণটাকে সমকোণী প্রমাণ করতে পারি, আমি যদি চাই সি কোণটাকেও সমকোণী প্রমাণ করতে পারি। মানে এখান থেকে দেখো আমরা এখানে কি করছি, এই সি কোণটাকে সমকোণী প্রমাণ করছি। আমি যদি চাইতাম, আমি তোকে একটু আগে বলছিলাম যে যদি সি কোণ চাই সিটাকে আগে লিখবা, যদি সিটা আগে থাকে সি কোণটা সমকোণী প্রমাণ হবে, আর যদি তুমি এটাকে আগে লিখতা এ কোণটা সমকোণী প্রমাণ হবে। মোট কথা এই লাইনটা দিয়ে যদি বলে ত্রিভুজটি কি হবে সমকোণী, এই লাইনটা দিয়ে যদি বলে কোণ এ হোয়াট, এটা কার সাথে কজের সাথে কত ডিগ্রি 90 ডিগ্রি থাকাবা। এই লাইনটা দিয়ে যদি প্রশ্ন বলে কোণ সি হোয়াট, সিটা কার সাথে কজের সাথে কত ডিগ্রি থাকাবা 90 ডিগ্রি। মানে এই লাইনটা দিয়ে তুমি এইটা জানতে চাই যে ত্রিভুজটা সমকোণী কিনা তুমি জানো কিনা, কথা কি বুঝতে পারছো? আর এই দ্বি কোণের কোনো হিসাব নাই, কারণ একটা ত্রিভুজের সমকোণী ত্রিভুজের একটা কোণ নির্দিষ্ট, একটা কোণ সেটা হলো 90 ডিগ্রি, বাকিগুলো কিন্তু হিসাব নাই। মানে এইখান থেকে যদি এক কোণ বলে 90 ডিগ্রি, যদি বলে সি কোণ, যে কোনো একটা কোণে চাইবে কিন্তু একাধিক চাইবে না। এক কোণ চাইলে এক কোণ 90 ডিগ্রি, আর সি কোণ চাইলে সি কোণ 90 ডিগ্রি। আর বিয়ের কোনো হিসাব নাই, বিয়ের মান যা খুশি তাই দিতে পারে। তার মানে এই লাইনটা দিয়ে যদি বলে ত্রিভুজটা কি সমকোণী, এই লাইনটা দিয়ে যদি বলে কোণ এ হোয়াট 90 ডিগ্রি, এই যদি বলে কোণ সি হোয়াট 90 ডিগ্রি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এমসিকিউতে আসছে, 2বার আসছে এটা। আর তোমার লিখিত পরীক্ষায় আসলে তুমি এভাবে করবা, এমসিকিউ আসলে তুমি এভাবে করবা। এখন আমি এতক্ষণ যেগুলো পড়ছি মনোযোগী শোনো, আমি এতক্ষণ যেগুলো পড়াইছি এই পড়াগুলো হলো তোমার, এতক্ষণ যেগুলো পড়াইছি এই পড়াগুলা সবাই রিটেন পার্ট, সবাই শিটের মধ্যে রিটেন পার্টে যাও। রিটেন পার্টের 29 থেকে সবাই মনোযোগী শোনো, রিটেন পার্ট
এর 29 থেকে 35 পর্যন্ত অঙ্ক সবাই বাসায় শেষ করবা। আমি এতক্ষণ এই অঙ্কগুলো আলোচনা করছি, 29 থেকে 35 অঙ্কগুলো সবাই শেষ করবা। ওকে, এর সলভ শিটও দেওয়া আছে, সলভ শিট দেখে দেখে হলেও শেষ করবা। এখন হলো তোমার এমসিকিউ পার্ট। এমসিকিউ পার্ট তোমাকে শিট দেওয়া হয়েছে। শিটে এমসিকিউ পার্ট হলো পেজ 26, পেজ 26 এমসিকিউ পার্ট। বাচ্চারা এমসিকিউ পার্টের তোমরা 40 থেকে 45 পর্যন্ত শেষ করবে, 40 থেকে 46 পর্যন্ত। 40 থেকে 46 পর্যন্ত শেষ করবা। তারপর কুইশন ব্যাংক, কুইশন ব্যাংক শিটের পেজ 29 আছে। কুইশন ব্যাংক এর টাইপ, কুইশন ব্যাংক এর টাইপ 6, কুইশন ব্যাংক এর টাইপ 6 শেষ করবা। কুইশন ব্যাংক এর টাইপ 6 মানে আমরা এতক্ষণ যে আলোচনা করছি এইগুলাই, রিটেন পার্ট এইগুলা, এমসিকিউ পার্ট এইগুলা, কুইশন ব্যাংক এইগুলা শেষ করবা। এখন আমরা এমসিকিউ এর জন্য কয়েকটা অঙ্ক করব। সবাই শিটের মধ্যে এমসিকিউ পার্ট বের করো। এমসিকিউ পার্ট বের, শিটের মধ্যে সবাই এমসিকিউ পার্ট বের করো। পেজ 26 আছে। রুলস 1, এমসিকিউ পার্টের রুলস 1 লেখো, সাইন স্কয়ার কস স্কয়ার এর সমষ্টির ক্ষেত্রে, সাইন স্কয়ার কস স্কয়ার এর সমষ্টির ক্ষেত্রে আনসার হলো পদের সংখ্যা বাই 2। সাইন স্কয়ার ও কস স্কয়ার, সাইন স্কয়ার ও কস স্কয়ার এর সমষ্টির ক্ষেত্রে আনসার হলো পদের সংখ্যা বাই 2। আবার এই পদের সংখ্যা বের করার সূত্র হলো শেষ পদ মাইনাস প্রথম পদ বাই সাধারণ অন্তর প্লাস 1। শেষ পদ মাইনাস প্রথম পদ বাই সাধারণ অন্তর প্লাস 1। নোট লেখো, ভগ্নাংশ হলে সাইন স্কয়ারের ক্ষেত্রে বড় পূর্ণ সংখ্যা, কস স্কয়ারের ক্ষেত্রে ছোট পূর্ণ সংখ্যা। এই কথাগুলো আমি একটু পরে তোমাকে বোঝাই দেবো, আপাতত লিখে রাখো। সাইন স্কয়ারের ক্ষেত্রে বড় পূর্ণ সংখ্যা, কস স্কয়ারের ক্ষেত্রে ছোট পূর্ণ সংখ্যা। সবাই শিটের মধ্যে এমসিকিউ পার্ট বের করছো। এমসিকিউ পার্ট পেজ 26, পেজ 26। এর 1 নাম্বার অঙ্ক, সাইন স্কয়ার এবং কস স্কয়ারের সমষ্টির অঙ্ক। সাইন স্কয়ার এবং কস স্কয়ারের সমষ্টির ক্ষেত্রে আনসার কি হয়?
পদের সংখ্যা বাই 2। তাহলে সবাই 1 নাম্বার অঙ্কটা দেখো তো, সবাই গণ তো পদের সংখ্যা কয়টা, গণ 1 2 3 4, পদের সংখ্যা বাই 2। 2 নাম্বার অঙ্ক, 2 নাম্বার অঙ্কের মধ্যে সবাই সাইন স্কোয়ার এবং কস স্কোয়ারের সমষ্টির অঙ্ক। সাইন স্কোয়ার এবং কস স্কোয়ারের সমষ্টির ক্ষেত্রে আনসার কি, পদের সংখ্যা বাই 2। বাচ্চারা গণন তো সবাই 2 নম্বর অঙ্কের মধ্যে পদের সংখ্যা কয়টা, 1 2 3 4 5 6, পদের সংখ্যা বাই 2। সাইন স্কোয়ার এবং কস স্কোয়ারের সমষ্টির ক্ষেত্রে আনসার কি, পদের সংখ্যা বাই 2। সবাই 3 নাম্বার প্রশ্নটা দেখো তো, 3 নাম্বার বাচ্চারা তুমি মাত্র যে অঙ্কগুলা করছো, এই অঙ্কগুলোর মধ্যে তুমি দেখো যে তুমি পদের সংখ্যা 1 2 3 4টা এবার গণতে পারছো, কিন্তু যদি ডট ডট দেওয়া থাকে, যদি ডট ডট দেওয়া থাকে তাহলে কিন্তু পদের সংখ্যা গণা যায় না, পদের সংখ্যা আলাদা এভাবে 1 2 গণা যায় না। কিন্তু তুমি 3 নম্বর অঙ্কটা সবাই শীটের মধ্যে দেখো, ডট ডট দেওয়া আছে, তুমি কিন্তু পদের সংখ্যা গণতে পারছো না। যখন তুমি পদের সংখ্যা গণতে পারবা না, তখন তুমি পদের সংখ্যাটা আলাদা করে বের করে নিবা, তাহলে সবাই দেখো তো, পদের সংখ্যা বের করার সূত্র কি, শেষ পদ মাইনাস প্রথম পদ বাই সাধারণ অন্তর প্লাস 1। তাহলে 3 নম্বর অঙ্কটার পদের সংখ্যা বের করবো আমরা। শেষ পদ লেখা 180, প্রথম পদ লেখা 30, সাধারণ অন্তর বাচ্চা দাও তো প্রত্যেকটা ডিফারেন্স কত করে, প্রত্যেকটা ডিফারেন্স 30 করে, প্লাস 1 কত হয় 6। এখন তুমি তো জানো যে সূত্র কি, পদের সংখ্যা বাই 2, পদের সংখ্যা 6 ভাগ 2 কত হয়ে গেছে 3। তাহলে যেগুলো ডট ডট দেওয়া আছে সেগুলো পদের সংখ্যা বের করা যায় না। 5 নম্বর প্রশ্ন দেখো বাচ্চারা, 5 নম্বর ডট ডট দেওয়া আছে, তারপর তুমি পদের সংখ্যা গণতে পারছো না। যখন তুমি পদের সংখ্যা গণতে পারবা না, তখন তুমি বের করে নিবে আলাদা করে। পদের সংখ্যার সূত্র কি, শেষ পদ কত 90, প্রথম পদ 10, 7 দেওয়া তো প্রত্যেকের ডিফারেন্স কত করে 10 প্লাস 1 কত হয়ে গেছে 9। আনসার কি, আনসার হলো পদের সংখ্যা বাই 2, 4.5। বাচ্চারা একটু মনোযোগ দিতে হবে তোমাকে। আমি যত ভগ্নাংশ পাই গেছো, কি পাই গেছো, ভগ্নাংশ। যদি তুমি ভগ্নাংশ পাওয়া যাও, মনোযোগ দিয়ে শোনো, যদি তুমি ভগ্নাংশ পাও, অপশনে যদি 4.5 থাকে তুমি 4.5 দেখাবা। অপশনে যদি 4.5 থাকে 4.5 দেখাবা। যদি 4.5 না থাকে তাহলে সাইন স্কোয়ারের ক্ষেত্রে আনসার হবে বড় পূর্ণ সংখ্যা, আর কস স্কোয়ারের ক্ষেত্রে ছোট পূর্ণ সংখ্যা। তাহলে তুমি 5 নম্বর অঙ্কটা দেখো, সাইন স্কোয়ারের অঙ্ক। যদি সাইন স্কোয়ারের অঙ্ক, তাহলে এই 4.5 এর বড় দেখাবা, 4.5 এর ইমিডিয়েট বড় কত 5, আনসার 5 দেখাবা। তাহলে আমি কি বলছি, যদি ভগ্নাংশ পাও, অপশনে যদি ভগ্নাংশ থাকে ওইটাই আনসার। যদি ভগ্নাংশ না থাকে সাইন স্কয়ারের ক্ষেত্রে বড় পূর্ণ সংখ্যা 4.5 এর ইমিডিয়েট বড় পূর্ণ সংখ্যা কত 5। আর যদি কস স্কয়ার হইতো ছোট পূর্ণ সংখ্যা 4.5 এর ইমিডিয়েট ছোট পূর্ণ সংখ্যা কত 4 দেখাবা। তাহলে যদি ভগ্নাংশ পাও, অপশনে যদি ভগ্নাংশটা থাকে ওইটাই আনসার। না থাকলে সাইন স্কোয়ারের ক্ষেত্রে বড় পূর্ণ সংখ্যা আর কস স্কোয়ারের ক্ষেত্রে ছোট পূর্ণ সংখ্যা। বাচ্চারা এই 4 নম্বর অঙ্কটা তোমাদের বাড়ির কাজ। তাহলে আমাদের এমসিকিউ পার্টের 1 থেকে 5 পর্যন্ত শেষ। আরেকটা কথা, রিটেন পার্ট এর 1 2 দুইটা অঙ্ক, রিটেন পার্টের 1 নম্বর অঙ্ক বাড়ির কাছে। একের মধ্যে দুটো অঙ্ক আছে, রিটেন পার্ট এর 1 নম্বর অঙ্ক তোমাদের বাড়ির কাছে। রিটেন পার্টের 1 নম্বর অঙ্কটা তোমাদের বাড়ির কাছে। তাহলে এমসিকিউ পার্টের রুলস 1 এর মধ্যে আমাদের 1 থেকে 5 পর্যন্ত শেষ হলো, আর রিটেন পার্টের 1 নম্বর অঙ্কটা তোমাদের বাড়ির কাছে দিলাম। দেখো রুলস 2, ডিগ্রি থেকে রেডিয়ান।
ডিগ্রি থেকে রেডিয়ান। মনে করো আমি বললাম 20 ডিগ্রি, 20 ডিগ্রি সমান কত রেডিয়ান। তুমি যদি ডিগ্রি থেকে রেডিয়ানে যেতে চাও, তুমি ডিগ্রির জায়গায় লিখবা π/180, পাই বাই এটাই ডিগ্রির জায়গায় লিখবা π/180। রেডিয়ান থেকে ডিগ্রি, বললাম যে 5π/6, 5π/6 সমান কত ডিগ্রি। তুমি পায়ের জায়গায় লিখবে 180, পায়ের জায়গায় কত লিখবে 180, আনসার কত 150। তাহলে তুমি ডিগ্রি থেকে রেডিয়ান বুঝে ফেলছো, রেডিয়ান থেকে ডিগ্রি এটাও বুঝে ফেলছো। ওকে, তাহলে আমি এখন একটা এক্সাম্পল দিই। বললাম থিটার মান কত হলে cos θ ইকুয়াল -√3/2 হবে। থিটার মান কত হলে cos θ ইকুয়াল কত হবে? -√3/2 হবে। এখন তুমি খেয়াল করে দাও তো বাচ্চারা, cos কত ডিগ্রির মান √3/2? cos 30 ডিগ্রির মান, cos 30 ডিগ্রির মান √3/2, আর cos 150 ডিগ্রির মান হলো -√3/2। cos 30 ডিগ্রির মান হলো √3/2, আর cos 150 ডিগ্রির মান হলো -√3/2। এখন cos এবং cos কাটা ডিগ্রি। আর তুমি ডিগ্রিকে রেডিয়ানে নিতে চাও, তুমি ডিগ্রি জায়গায় কি লিখবা? π/180, 5π কত 6। তোমার ABCD অপশন এইভাবে থাকতে পারে, এইভাবেও থাকতে পারে। যদি আমি আরো একটা এক্সাম্পল দিই, বললাম একটা ত্রিভুজের সবাই এমসিকিউ যে কোশ্চেনটা আছে 34 শীটের এমসিকিউ যে কোশ্চেনটা আছে 34, একটি ত্রিভুজের দুটি কোণ পুরো মানে একটু চেঞ্জ করে ফেলো। দেখো 70 ডিগ্রি ও 90 ডিগ্রি হলে 34 নাম্বার কোশ্চেনটা একটু এডিট করে ফেলো সবাই। তৃতীয় কোণটির মান রেডিয়ানে কত? আমার শীটের মধ্যে যে দেয়া আছে, অপশনগুলো দেয়া শীটের মধ্যে যে অঙ্কটা লেখা আছে, ওই অঙ্কটার জন্য ক্যালকুলেটর লাগবে। এখন তো ভার্সিটি ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর নাই, তাই না? এই কারণে সবাই একটু চেঞ্জ করে ফেলো, মানগুলো চেঞ্জ করে ফেলো। 70 আর কত 90। তার মানে তুমি কিন্তু জানো যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180। তাহলে এই যে তোমার এ কোণ এর মান দেয়া আছে, বি কোণ এর মান দেয়া আছে, তুমি সি কোণের মানটা বের করলা। কিন্তু প্রশ্ন কি বলছে? তৃতীয় কোণটির মান রেডিয়ানে কত? তার মানে তুমি যদি ডিগ্রি থেকে রেডিয়ান যেতে চাও, ডিগ্রি জায়গায় কি লিখবা? π/180, পাই কত? 34 নাম্বার অঙ্কটা সবাই শীটের মধ্যে একটু এডিট করছো? 33 নাম্বারটা একটু এডিট করে ফেল। 33 5π/16 লেখা 6 লিখে ফেলো। এমসিকিউ পার্ট 33 নাম্বার এডিট করে ফেলো। তাহলে পাই মানে কত? 180।
150 ডিগ্রি। 32 নাম্বার অঙ্কটা তোমাদের বাড়ির কাজ। 32 বাড়ির কাজ। তোমরা আরেকটা এক্সাম্পল দিই আমি। বাড়ির কাজ। আরেকটা এক্সাম্পল দিলাম। বললাম দুটি কোণের সমষ্টি এবং অন্তর 2π/5 এবং 80 ডিগ্রি হলে ডিগ্রিতে কোণ দুটির মান কত? কোণ দুটির মান কত? দুটি কোণের সমষ্টি এবং অন্তর 2π/5 এবং 80 ডিগ্রি হলে ডিগ্রিতে কোণ দুটির মান কত? ডিগ্রিতে কোণ দুটির মান কত? আচ্ছা, এখন বাচ্চারা দুইটা কোণের সমষ্টি দেওয়া আছে 2π/5। পাই মানে কত? 180 কত? 5, তাই না? তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত হয়? 72 ডিগ্রি। এবং কোণ দুইটার অন্তর কত দেয়া আছে? 18। কোণ দুইটার সমষ্টি দেয়া আছে এইটা, কোণ দুইটার অন্তর দেয়া আছে এইটা। তাহলে আমরা সমষ্টিটা বের করে দেখলাম 72 ডিগ্রি, আর অন্তর তো 18 ডিগ্রি দেয়া আছে। যদি তুমি যোগ করো কত হচ্ছে? 45। যোগ করে কত হচ্ছে? 90। কত? 45, তাই না? আবার যদি তুমি বিয়োগ করো 2b, বিয়োগ করলে কত হয়? 54। বি কত? 28। তাহলে কোনো পায়ে গেল, আবার বি কোনো পায়ে গেল। আশা করি তুমি প্রশ্নটা বুঝতে পারছো। আশা করি তুমি প্রশ্নটা বুঝতে পারছো। 27। তাহলে বাচ্চারা এমসিকিউ পার্ট এর 32, 33, 34 আর কুইশন ব্যাংক এর টাইপ 1, এই কুইশন ব্যাংক এর টাইপ 1 তোমাদের বাড়ির কাজ। এমসিকিউ পার্ট এর 32, 33, 34, কুইশন ব্যাংক এর টাইপ 1। খাতে লেখো রুলস 3। n এর মান 0 বা যে কোনো পূর্ণ সংখ্যা, n এর মান 0 বা যে কোনো পূর্ণ সংখ্যা বললে, n এর মান 0 বা যে কোনো পূর্ণ সংখ্যা বললে n = 0 বসাবো। সবাই এমসিকিউ পার্টে যাও। এমসিকিউ পার্ট পেজ 26। এমসিকিউ পার্ট এর
35 নাম্বার কোয়েশ্চেনটা পড়ো। MCQ পার্ট এর 35 নাম্বার কোয়েশ্চেনটা পড়ো। 35 n এর মান শূন্য বা যে কোনো পূর্ণ সংখ্যা বলে n ইকুয়াল 0 বসাবা। n ইকুয়াল 0 বসাও, কত থাকলো প্লাস মাইনাস π/4 প্লাস মাইনাস π/4 tan 45 ডিগ্রি মান কত 1। n এর মান শূন্য বা যে কোনো পূর্ণ সংখ্যা বললে n ইকুয়াল 0 বসাবা। যদি আমি আরো একটা এক্সাম্পল দেই, বললাম যে n এর মান যে কোনো পূর্ণ সংখ্যা হলে sin -1 টু দি পাওয়ার n প্লাস π/6 হোয়াট। n এর মান যদি শূন্য বা যে কোনো পূর্ণ সংখ্যা বলে তাহলে তুমি n এর জায়গায় 0 বসাবা, কোনো কিছু পাওয়ার 0 1, কোনো কিছু পাওয়ার 0 মানে 1 থাকলে কত π/6 মানে 30, আর sin 30 ডিগ্রি মান কত হাফ। n এর মান শূন্য বা যে কোনো পূর্ণ সংখ্যা বললে n ইকুয়াল কত বসাবা 0 বসাবা, n ইকুয়াল কত বসাবা 0। শুনতে পাইছো কথা? তাহলে আমাদের 30 MCQ পার্ট আর 35 নাম্বারটা শেষ। খাতায় লেখো রুলস 4। লেখো মৌলিক পর্যায় বা পর্যায়কাল বা নিয়মিত ব্যবধান। মৌলিক পর্যায় বা পর্যায়কাল বা নিয়মিত ব্যবধান, এগুলো যদি বের করতে বলে এগুলোর ক্ষেত্রে আনসার বের করা হয় ভাবে। আনসার বের করতে কিভাবে? মৌলিক পর্যায় ভাগ চলকের সহগ। মৌলিক পর্যায় ভাগ চলকের সহগ। আগে খাতা লিখে শেষ করো। লেখো সাইন কস সেক কোসেক। এক ঘাত না, এদের ঘাত বিজোড় হলে, মৌলিক পর্যায় 2π। এদের ঘাত জোড় হলে মৌলিক পর্যায় π। tan cot এদের মৌলিক পর্যায় π। সাইন কস সেক কোসেকের মৌলিক পর্যায় বিজোড় হলে, ঘাত যদি বিজোড় হয় 2π, জোড় হলে π। আর tan cot এর ক্ষেত্রে অলওয়েজ কত π। এক্সাম্পল দেই সবাই। MCQ পার্ট এর 36 নাম্বার দেখবা। MCQ পার্ট 36 প্রশ্ন বলছে এর পর্যায় কত। তোমার পর্যায় বলুক বা মৌলিক পর্যায় বলুক বা নিয়মিত ব্যবধান বলুক, আনসার কি মৌলিক পর্যায় বাই 2π। সাইন এক ঘাত, সাইন যদি এক ঘাত হয় মৌলিক পর্যায় কত 2π ভাগ চলকের সহগ
মৌলিক পর্যায়ে ভাগ চলকের সহগ, এর চলক কোনটা এক্স, চলক কোনটা এক্স, এর সহগ কত 4, আনসার কত হয়ে গেছে π/2, কত 2। যদি 37 নাম্বার অঙ্ক দেখো, 37 নাম্বার দাও সবাই শীটের মধ্যে প্রশ্ন দেখো। কস একঘাত সমীকরণ, কস যদি একঘাত হয় মৌলিক পর্যায় ভাগ চলকের সহগ, তাহলে 37 নাম্বার অঙ্কটার চলক কি থিটা, এর সহগ কত হাফ, আনসার কত হয়ে গেছে 4π। 38 নাম্বার কোশ্চেন তুমি দেখো, 38 নাম্বার কোশ্চেন দেখো, 38 কট, কটের মৌলিক পর্যায় কত পাই ভাগ চলকের সহগ, 38 এর চলক কোনটা থিটা, এর সহগ কত 2/3, 39 tan থিটা, tan এর মৌলিক পর্যায় কত পাই, আর চলক কোনটা থিটা, থিটার সহগ কত 1π। তাহলে এই মৌলিক পর্যায় বা পর্যায় যদি বলতো নিয়মিত ব্যবধান কত, একই সূত্র, মৌলিক পর্যায় ভাগ চলকের সহগ, সাইন কস সেক কোসেক যদি ঘাত বিজোড় হয় মৌলিক পর্যায়ে 2π, আর ঘাত জোড় হলে মনে করে যদি সাইন স্কয়ার হইতো তাহলে ঘাত কি সাইন স্কয়ার, তাহলে ঘাত কি সাইনের ক্ষেত্রে ঘাত যদি জোড় সংখ্যা হয় মৌলিক পর্যায়ে পাই ভাগ চলকের সহগ, চলকের সহগ কত এক্স, এক্সের সহগ কত 4, আনসার কত π/4। তাহলে তোমার 36 থেকে 39 পর্যন্ত বুঝে ফেলছো। আচ্ছা তোমরা জানো যে সাইন কস এর রেঞ্জ, রেঞ্জ মানে তো সীমা, -1 থেকে 1, তাই না? তাহলে -1 থেকে 1, -1 থেকে কত 1, এটা হলো ম্যাক্সিমাম মান আর এটা হলো মিনিমাম মান, তাহলে ম্যাক্সিমাম এটা কি মিনিমাম। আবার সাইন স্কয়ার, কস স্কয়ার, পরম মান সাইন এক্স, পরম মান কজ এক্স, এর রেঞ্জ কি, এর রেঞ্জ কি 0 থেকে 1, এর রেঞ্জ কি 0 থেকে কত 1। কারণ বর্গ করলে তো নেগেটিভ মান হবে না, ধনাত্মক মান, পরম মানতে বের হলে তো নেগেটিভ মান হবে না, ধনাত্মক মান, আর ধনাত্মক মান শুরু হয় কোন জায়গা থেকে 0 থেকে। তাহলে এই ক্ষেত্রে তার সর্বোচ্চ মান কত 1 আর সর্বনিম্ন কত 0। সবাই কুইশন ব্যাংকে যাবা, কুইশন ব্যাংক, সেটার মধ্যে কুইশন ব্যাংকে যাবা, এর কুইশন ব্যাংক এর টাইপ 3, টাইপ 3 এর 4 নাম্বার কোয়েশ্চেন, টাইপ 3 এর 4 নাম্বার কোয়েশ্চেন। প্রশ্ন সবাই পড়ো। প্রশ্নে বলছে এর সর্বোচ্চ মান, বাচ্চারা এর সর্বোচ্চ মান হবে না সর্বনিম্ন মান হবে, কার উপর নির্ভর করবে, এর উপর। সাইন স্কয়ারের সর্বোচ্চ মান কত 1, 1 প্লাস √2, সাইন স্কয়ারের সর্বোচ্চ মান। বাচ্চারা 13 বলছে পরম মান সাইন এক্স প্লাস হাফ এর সর্বোচ্চ মান, বাচ্চারা পরম মান সাইন এক্স এর সর্বোচ্চ মান কত 1,
কত হয়ে গেছে 3/2। এর সর্বনিম্ন মান পরম মান sin x, এর সর্বনিম্ন মান কত 0, হাফ। পরম মান sin x এবং পরম মান sin x বা পরম মান cos x এর সর্বোচ্চ মান 1 আর সর্বনিম্ন মান কত 0। বাচ্চারা 11 নম্বর অঙ্ক দেখো। 11 যদি তুমি 11 নম্বর অঙ্ক দেখো, 11 নম্বর অঙ্কে বলছে 5 sin x plus 30 minus 2 এর সর্বোচ্চ মান, এর সর্বোচ্চ মান, এর মান সর্বোচ্চ হবে, এর মান সর্বোচ্চ হবে না সর্বনিম্ন হবে, এর মান সর্বোচ্চ হবে না সর্বনিম্ন হবে কার উপর নির্ভর করে, সাইনের উপর। তো সাইনের সর্বোচ্চ মান কত, সাইনের সর্বোচ্চ মান কত 1। তো এর মান যদি সর্বোচ্চ হয় এই সমীকরণটার মান সর্বোচ্চ হবে, তো সাইনের সর্বোচ্চ মান কত 1। তো সাইনের সর্বোচ্চ মানের জন্য এই সমীকরণটা তুমি সর্বোচ্চ মান কত পাইছো 3। তাহলে বাচ্চারা টাইপ 3 এর বাকিগুলো তোমাদের বাড়ির কাজ, টাইপ 3 তোমাদের বাকিগুলো বাড়ির কাজ। তাহলে এখন একটা পূর্ণ মনোযোগ দিয়ে শোনো বাচ্চারা। ত্রিকোণমিতি আজকে ক্লাস 1 হলো, তাই তো? ক্লাস 1-এ সবাই মনোযোগ দিয়ে শুনতে হবে। রিটেন পার্ট শীটের 29 থেকে 35 এই অঙ্কগুলা করানো হয়েছে আজকে, তোমরা এই অঙ্কগুলো বাসায় দেখবা। এমসিকিউ পার্ট 1 থেকে 5, 32 থেকে 46, 32 থেকে 46। আমি আবার একটু দেখে নিই। 32 থেকে 46, হ্যাঁ। কুইশন ব্যাংক এর টাইপ 2, 3, 6 আজকে ক্লাস 1-এ এইগুলো পড়ানো হয়েছে। সুন্দর করে এই পড়াগুলা শেষ করবা। ওকে, আজকে এতটুকুই থাকবে। আজকের পড়াটা আজকেই সুন্দর করে সবাই শেষ করবা। শুনতে পাইছো? আর একটা কথা, রিটেন পার্টে আমি অনেকগুলো অঙ্ক দিছি, সবগুলো অঙ্ক তোমার ইন্টারমিডিয়েটের। তো এইগুলো ছাড়াও আমি আরো অনেকগুলো অঙ্ক দিছি। তোমার কাজ হলো রিটেন পার্টের যে সলভ সহ দিছি, হ্যাঁ, সলভগুলো সহ একটু দেখো। আমিও যদি করে দিব তাও তুমি একটু আগে থেকে দেখে রাখলা, ভালো হবে, আমার জন্য ভালো হবে। তো বাচ্চারা আজকে এতটুকু পড়ালাম, আজকে এতটুকুই থাকবে। আজকের পড়া তুমি সুন্দর করে বাসায় শেষ করে ফেলো। ভালো থাকো, সুস্থ থাকো।